তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা সবাই Yes, sir. আচ্ছা, এবং দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, তাহলে গতদিন আমি তোমাদেরকে যে ম্যাটেরিয়াল দিয়েছিলাম ওইখানে কিছু ওয়ার্কআউট এক্সাম্পল ছিল আর একটা এক্সারসাইজ, আর এক্সারসাইজের একটা লিস্ট অফ প্রবলেম ছিল এক্সারসাইজে। ওইখান থেকে আমি ইম্পর্টেন্ট কয়েকটা প্রবলেম এখন সলভ করে দেখাই দেবো আর কি, সলভ করা হয়েছে দেখাই দেবো আর কি। তো এখন যেমন ধরো এখানে একটা প্রবলেম, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম মেথড y double prime plus y prime minus 2y equal to t, y 0 equal to 1, y prime 0 equal to 0। আগের মতো আমরা এটা তো এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y 0 equal to 1, y prime 0 equal to 0। So let y Laplace of yt equal to y bar s, taking Laplace transform of both sides of the given equation, we get this, and putting the initial values y prime y 0 equal to 1 ছিল, y prime 0 equal to 0 ছিল, y 0 equal to 1 ছিল। তাহলে সিম্পলিফাই করলে, সরল করলে আমরা এটা পাবো, এটা মানে y বারটা এক সাইডে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবো আর s সবগুলি s আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, এবং তারপরে আমরা কি করব, ওইগুলিকে স্প্লিট করব, ভাগ ভাগ করতে চেষ্টা করব, বিভিন্ন টার্মে ভাগ করে ফেলতে চেষ্টা করবো, পার্শিয়াল ফ্র্যাকশন বা অন্য কোনো ভাবে। তাহলে আমরা এখানে পার্শিয়াল ফ্র্যাকশন ধরে নিলাম b ইকুয়াল টু a বাই s b বাই c বাই t, এবং পার্শিয়াল ফ্র্যাকশনের নিয়মে a b c d এর মানগুলি পেয়ে গেলাম, a b c এর মানগুলি ইজিলি পেয়ে গেলাম। তো মান বসাই দিছি, মান বসাই দেওয়ার পরে এখন আমাদের জন্য সুইটেবল হইল, সুইটেবল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য সুইটেবল একটা কন্ডিশন চলে আসলো। এখন নাও উই টেকিং দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন both sides we get এটা yt হয়ে গেল, আর এটা 1, এটা হবে t, এটা হবে e to the power minus e to the power t, এটা e to the power minus 2st, e to the minus 2st। এইভাবে বসাই দিলাম, দিস ইজ আওয়ার আনসার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাহায্যে আমরা যখন কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব, প্রথম আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমরা s এর একটা অ্যালজেব্রিক ইকুয়েশন বের করব, s এবং s বা y বারের বা y বারের s এর একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, বীজগণিত ইকুয়েশন পেয়ে যাব। ওই বীজগণিত ইকুয়েশন থেকে y বা y বার s এটাকে লেফট সাইডে রেখে বাকি s গুলিকে রাইট সাইডে নিয়ে যাব, এবং রাইট সাইডে নিয়ে ওই সবগুলিকে আমরা সেপারেট টার্মে ভাগ করে ফেলবো, এবং সুন্দর অবস্থায় আসার পর তারপরে আমরা এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। ওই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলেই আমরা রিকোয়ার্ড সলিউশনটা পেয়ে যাব। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। এইটা তারপরে দেখার একটা প্রবলেম, যে সলভ x স্কয়ার b স্কয়ার x d t স্কয়ার প্লাস x ইকুয়াল t cos 2st। এখানে x is a function of t, x is a function of t, here x0 equal to 0, x prime 0 equal to 0, x0 equal to 0, x prime 0 equal to 0। এখানে আমরা কি করলাম, let Laplace transform of xt equal to capital X s, taking Laplace transform of both sides we get s square x minus s into x0 minus x prime 0 plus x equal to, এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, t into cos t আছে, শুধু cos t যদি থাকতো তাহলে s divided by s square plus t square s square লিখে দিতে পারতাম, cos 2st থাকলে s divided by s square plus 2 square লিখতাম, কিন্তু এটার সাথে t মাল্টিপল আছে, t যদি মাল্টিপল থাকে তাহলে কি হবে, এই যে cos t এর যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে তাকে আমরা ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করব, এটার পাওয়ার 1 আছে, ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করব, আর তাকে গুণ করব -1 টু দি পাওয়ার 1 দিয়ে, আর t স্কয়ার থাকলে -1 টু দি পাওয়ার 2 হইতো, টু টাইম ডিফারেন্সিয়েট করতাম এটাকে। তাহলে এখন এই ডিফারেন্সিয়েট করা হয়েছে, এখানে এটা মান 0, এটা মান 0, তাহলে ক্যাপিটাল X যদি কমন নেই, x স্কয়ার প্লাস 1 ইনটু ক্যাপিটাল X, হিয়ার
ইউ বাই ভি মেথডে আমরা ডিফারেন্সিয়েট করলাম, ইউ বাই ভি মেথড ডিফারেন্সিয়েট করার পরে আমরা এটা পাইলাম, ফাইনালি এটা পাইলাম, এই অবস্থা পাই গেলাম। এখন এটাকে আমরা কি করব, পার্শিয়াল ফ্র্যাকশনে সেপারেট করে ভাগ ভাগ করে ফেলবো। তো দেখো সবগুলি এখানে সবগুলি কিন্তু প্রত্যেকটা অ্যাসেট টার্ম কি এস স্কোয়ার আকার আছে, এস বা এস কিউব নাই। তাহলে আমরা এক কাজ করতে পারি, এস স্কোয়ার ইকুয়াল পি ধরে নিই, পরে আবার পি কে আবার এস স্কোয়ার ধরবো, অসুবিধা কি? আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে সবগুলো যেহেতু এস স্কোয়ার আছে, এস স্কোয়ার ছাড়া অন্য কিছুই নাই, তাহলে আমরা এখানে যদি এস থাকতো অথবা এস কিউব থাকতো তাহলে পারতাম না, সবগুলো এস স্কোয়ার আছে। তাহলে আমরা পি ধরে নিলাম, তাহলে এটা হলো কত, p minus 4, এটা p plus 1, p square, p plus 4 whole square, p plus 4 whole square. Let p minus 1 divided by p plus 1, p plus 4 whole square equal to a by p plus 1, b by p plus 4, plus c by p plus 4 whole square. So, multiplying both sides by this, we get this, that p equal to 1 বসাইলে এর মান পাবো, p equal to 4 বসাইলে এর মান পাবো, p স্কয়ার কোএফিশিয়েন্ট ইকুয়েট করলে আমরা পাবো a plus b equal to 0, a equal to minus b equal to this. তাহলে এখান থেকে আমরা a b c এর মান পেয়ে গেছি, a b c এর মান বসাই দিছি, তাহলে দেখো এখানে a b c এর মান বসাই দিছি, তাহলে এখন আর p আর রাখবো না, s স্কয়ার করে দিই, s স্কয়ার minus 4 divided by s square plus 1 into s square plus 4 whole square. হ্যাঁ, এটা ইকুয়াল টু কত, মান বসাই দিলাম 1 by s square plus 1 plus 5 by 9 into 1 by s square plus 4 plus 8 by 3 into 1 by s square plus 4 whole square. এখন আমরা কিন্তু এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার একটা সুন্দর পরিবেশে চলে আসছি। এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে sin t, এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হাফ ইনটু sin cos t। এটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে একটা ফর্মুলা আছে যে 1 by s square plus 2 square s square x square plus s square plus s square whole square হলে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা ফেলতে পারি, অথবা এখানে কনভলিউশন থিওরেমের মাধ্যমে দুইটা প্রোডাক্টের গুণফল আকার প্রকাশ করে এটা মানটা পেতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বসাই দেব। Therefore, 1 becomes x is equal to this. Taking the inverse Laplace transform of both sides, we get minus 5 by 4 sin t minus 5 by 4 into half into sin cos t plus 8 by 3 into inverse Laplace transform of this. এটা আমি ফর্মুলাটা এখানে বসাই দিলাম, এখানে আর করলাম না। ফর্মুলাটা আমরা লিখি 1 by 2 a cube into sin at minus twice a cos twice at এখানে a হচ্ছে 2, s স্কয়ার প্লাস s স্কয়ার ছিল, s স্কয়ার কনসিডার করলে এখানে a equal 2 হয়ে যাচ্ছে, s স্কয়ার প্লাস s স্কয়ার a equal 2 হয়ে যাচ্ছে। তাহলে 1 by a cube into sin at minus 2 minus at এটা 2 না, minus at sin at minus at into cos at, sin at minus at cos at, তাহলে a এখানে 2 বসাই দিলাম, বসাই দেওয়ার পর পেয়ে গেলাম, এবং সিম্পলিফাই করলে সরল করলে আমরা এটা পেয়ে গেলাম। ফর্মুলাটা আবার আমি লিখে দিছি, ফর্মুলা এটা যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 by s square plus s square whole square, 1 by s square plus s square whole square equal to 1 by 2 a cube into sin at minus at cos at, sin at minus at cos at। আর যদি এই ফর্মুলা তোমার মনে না থাকে, তুমি কি করবা, ওই দুইটার প্রোডাক্ট হিসেবে ইয়ে করে কনভলিউশন থিওরেম অ্যাপ্লাই করবা, যেটা t sin ফাংশন ইনটু sin ফাংশন, দুইটা sin ফাংশন করে, দুইটা sin ফাংশন হয়ে যাবে। তাহলে তুমি যে কোনো ভাবে করতে পারো, আর কোনো থাকলে ফর্মুলা লিখতে পারো, অসুবিধা নেই। এখন তাহলে দুইটা প্রবলেম দেখাইলাম, এই দুইটা এক্সারসাইজের প্রবলেম, একটা 5 নম্বর প্রবলেমটা আর একটা মানে 14 বা 14 নম্বর প্রবলেমটা। এখানে রাইট হ্যান্ড সাইডে t into cos 2st ছিল, যার জন্য -1 to the power 1 into ফার্স্ট ডেরিভেটিভ, t স্কয়ার থাকলে -1 to the 2 into সেকেন্ড ডেরিভেটিভ অফ দিস
বললাম। এখন কটা অ্যাপ্লিকেশন প্রবলেম দুই তিনটা দেখাই, তিনটা অ্যাপ্লিকেশন। Constant voltage E is applied at t equal to 0 to a circuit with n হবে n, এটা বলেছে n হবে না, with an inductance I and resistance R, এখানে n ধরবো, n করে। Find the current I at time t if the initial current is 0. By Kirchhoff's law, we get L di by dt plus Ri equal to E. তাহলে এখানে এই ইকুয়েশনটা আমাদের জানা আছে, সিম্পল ইকুয়েশন। এখানে I 0 equal to 0 বলা আছে। ইনিশিয়ালি হয় t equal to 0, I equal to 0, কারেন্টের মান শূন্য, t equal to 0, I equal to 0 এখানে বলা আছে। এই যে if the initial current is 0, initial current হয় t equal to 0, কারেন্ট is 0, তাহলে এখানে কি করলাম, লেট লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। লেট Laplace transform IT, capital IT equals small is. Now taking Laplace transform of sides, we get it L into the first derivative. First derivative will get SI minus I0. আর এটা তো I এর জন্য হবে small I হবে, আর এর সাথে 1 মনে করি, এর সাথে 1 আছে। 1 এর Laplace transform কত? 1/s। 1 এর Laplace transform 1/s। হ্যাঁ, ই তো কনস্ট্যান্ট। ইয়ার 1 এর লাস্ট পার্ট 1/s বসাই দিলাম। এটা শূন্য শূন্য হয়, তাই কমন নিলে L into S plus R into I, E by S, therefore I equal to E by S into S plus R. হ্যাঁ বলো স্যার, ওই RI টা বুঝি নাই। RI সার্কিটের ইকুয়েশন থেকে আসছে। সার্কিট ইকুয়েশন তো যে RI এখানে কি আছে, ভোল্টেজ। হ্যাঁ, ভোল্টেজ ইকুয়াল টু R ইনটু I না, রেজিস্ট্যান্স ইনটু I, ভোল্টেজ হয়ে যাবে। টোটাল ভোল্টেজ হচ্ছে কত স্যার? আইটা ছোট হাতের হয়ে গেল না স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা বুঝছি। আই উচ্চ এই থেকে আসছে, এই ছোটটা আর কি। আমাদের ইকুয়েশন নিচ্ছে S এর ইকুয়েশন, এটা কিন্তু S এর ইকুয়েশন, আর আগে হচ্ছে T এর ইকুয়েশন। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে T, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে S, বুঝছো? এই ক্যাপিটাল I থেকে স্মল I এ চলে আসছে আমরা, এই জন্য আইটা হচ্ছে স্মল I। স্মল I, তাহলে আইটা এখন আইতে আবার ক্যাপিটাল আবার চলে যাব, তাহলে E by L 1/s into S plus R by L। আচ্ছা, এখন আবার এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করি। পার্শিয়াল ফ্র্যাকশন দুটো বিয়োগফল করলে দেখা যায় S plus R by L minus S। তাহলে R by L অতিরিক্ত লিখতে হবে, তো R by L ভাগ করে দেব, L by R এখানে লিখলাম। দুইটা ভাগ করার জন্য L by R সমতা রক্ষার জন্য। এখন আমরা পাইলাম কত, দিস L কাটা গেল, L কাটা গেল, E by R into 1/s minus 1/s plus R by L. This equal to small is, which is the small is key. Small I is the Laplace transform of capital IT. Capital IT is Laplace of small is. তাহলে স্মল is এর উপর যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে ক্যাপিটাল IT পেয়ে যাব। ক্যাপিটাল IT পেয়ে যাব। তাহলে এখন আমরা লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করার মতো সিচুয়েশন চলে আসছে, কারণ আলাদা আলাদা করে বলছি। এটা কি লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব, ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে এটা 1 হয়ে যাবে, আর এটার মধ্যে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে হবে মাইনাস e to the power minus RT R by L into T, R by L into T। এটা এটি হয়তো তাই। So taking inverse Laplace transform on both sides we get IT, এখানে IS টা IT হয়ে যাবে, IS IT equal to E by R 1 minus e to the power minus R by L into T, that is 1 minus e to the power minus RT by L. So this whole expression is a function of T, it is a function of T এর ফাংশন, টাইমের একটা ফাংশন, যে কারেন্টের টাইমের উপর নির্ভরশীল, টাইমের ফাংশন। তাহলে টাইমের একটা আকারে ফাংশন আকারে কারেন্টকে আমরা লিখলাম এখানে। তাহলে এটা লেখার জন্য, বের করার জন্য আমরা লাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই করলাম। লাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক অ্যাপ্লাই করে আমরা কি করলাম, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন চলে আসছি, বীজগণিতীয় ইকুয়েশন চলে আসছি। বীজগণিতীয় ইকুয়েশন হলো এটা একটা বীজগণিতীয় ইকুয়েশন চলে আসছে, আর এস আই এর বীজগণিতীয় ইকুয়েশন, এখান থেকে আই এর মানটা হচ্ছে।
তাহলে এটুকু করলাম, এটুকু হলো। আচ্ছা, তারপরে আছে সিমultaneous ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমাদের এক্সাম্পল আছে সিমultaneous ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিমultaneous ডিফারেনশিয়াল ইকুয়েশন হইছে মোর দেন ওয়ান ইকুয়েশন, যেমন দুইটা ইকুয়েশন বা তিনটা ইকুয়েশন যদি থাকে ওইগুলিকে সলভ করার, ওইটা সলভ করে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানগুলি বের করব। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানগুলি বের করব। আচ্ছা, প্রবলেমটা কি দেখো, the currents I1 and I2 in mesh are given by the differential equations di1 by dt minus omega I2 equal to a cos pt, di2 by dt plus omega I1 equal to a sin pt। এই দুটো ইকুয়েশনের মাধ্যমে দুইটা কারেন্ট I1 I2 কে একটা মেশের মধ্যে বা একটা জালের মধ্যে, মেশ যেটা আছে জালের মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয়েছে তাদের কারেন্টগুলি। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি করব, কারেন্ট I1 এর I2 পার্টিকুলার মান বের করব। ফাইন্ড দ্য কারেন্টস I1 and I2 by Laplace transform if I1 equal to I2 equal to 0 at t equal to 0, অর্থাৎ when t equal to 0 I1 equal to 0, when t equal to 0 I2 equal to 0, অর্থাৎ I1 t equal to I2 t and I1 0 equal to I2 0 equal to t equal to 0, অর্থাৎ I1 0 equal to I2 0 equal to 0 at t I1 I2 0 ইনিশিয়ালি 0 আর কারেন্ট ইনিশিয়ালি 0। তাহলে এটা দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সহজ, এটা ফার্স্ট অর্ডারের, এটা ফার্স্ট অর্ডারের, অসুবিধা ফার্স্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব সহজেই করা যায়। তাহলে আমরা এখানে কি করব, ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। দেখো এই দুইটা আছে, লেট ল্যাপ্লাস ট্রান্সফর্ম I1t equal to I1s, এটা স্মল i ছিল, এটাকে ক্যাপিটাল I দিলাম। এটা ল্যাপ্লাস I2s I2t equal to I2s, এটা ক্যাপিটাল দিয়ে দিলাম। তাহলে ক্যাপিটাল গুলি ফাংশন অফ s আর স্মল গুলি হচ্ছে ফাংশন অফ t। ক্যাপিটাল গুলি হচ্ছে ফাংশন অফ s, স্মল গুলি হচ্ছে ফাংশন অফ t। দেন ওয়ান থিং কি পাচ্ছি দেখো, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ s into I1 minus I1 into 0 minus omega I2 equal to, এখানে এত কনস্ট্যান্ট cos ফাংশন cos pt হলে s divided by s square plus p square, s divided by s square plus p square, এত কনস্ট্যান্ট cos ফাংশন যে s divided by s square plus p square হয়ে গেল, এটা পাইলাম। কিন্তু I1 0 equal to 0, কিন্তু 0 হওয়াতে is1 minus omega I2 equal to this, এটা একটা 3 নাম্বার ইকুয়েশন পাইলাম। আচ্ছা, আবার 2 কে যদি 2 এর উপর যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, 2 এর উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে কত হবে, এখানে কি হবে, এখানে I2 s into I2 minus I2 0 small I2 0, এটা s into I2 minus small I2 0 plus omega equal to AP s square plus p square। দুটো কস ফাংশন মনে হয়, হ্যাঁ এটা কস, ওইটা সাইন ফাংশন a হবে, সাইন ফাংশন p হবে, সাইন ফাংশন p হয়, আর কস ফাংশন হলে s হতো, এখানে s একটা s আছে, এখানে s আছে, আর এখানে যে p হইছে p বিকজ অফ সাইন ফাংশন, সাইন ফাংশন কনস্ট্যান্টটা চলে আসে। তাহলে 3 আর 4, 3 হইছে s I1 minus omega I2 minus s divided by s plus p square equal to 0, আর 4 হচ্ছে ওমেগা s I1 plus s I2 minus AP divided by s plus p square equal to 0। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন কি কি আকারে আছে, a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0 এইভাবে আছে। a1x plus a2y plus a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0 এই আকারে আছে লিনিয়ার ফর্মে। তাহলে এখানে বজ্র গুণনের নিয়মে আমরা যদি করি, তাহলে বজ্র গুণনের নিয়ম যদি সলভ করি, a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0, তাহলে x আর y কে আমরা বজ্র গুণনের নিয়মে আমরা এখান থেকে লিখতে পারি বাই method of cross multiplication। we can write I1 divided by b1 c2 minus b2 c1, b1 c2 এটা হচ্ছে minus b2 c1 এটা হচ্ছে। আবার এইটা যদি বাদ দেই, তাহলে
C1A2 minus C2A1, C1A2 minus C2A1, আর এটা যদি করি তাহলে A1B2 minus A2B1, A1B2 minus A2B1 এটা লিখে I1 I2 I1 I2 এগুলি সে ভেরিয়েবল, এগুলি মান বের করতেছি। তো বজ্র গুণনের নিয়মে x divided by B1 C2 minus B2 C1, y divided by A1 C2 minus A2 C1, or z divided by 1 divided by A1 B2 minus A2 B1, A1 B2 minus A2 B1 এইভাবে লিখলাম। লিখে আমরা কি করলাম, এই I1 এর মানটা পেয়ে গেলাম। I1 এর মানটা this into a whole thing, I2 এর মানটা হচ্ছে this into whole thing, তাহলে I1 পাইলাম, তো I1 এটা পেয়ে গেলাম, I2 এটা পেয়ে গেলাম। 5 নাম্বার 6 নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখো খুব সুন্দর একটা সিচুয়েশন আসছে, না সিচুয়েশন প্রোডাক্ট আকারে আসছে। এটা আছে ফাংশন, এটা আছে ফাংশন, এটা আছে ফাংশন, এটা ফাংশন, এটা আছে ফাংশন, প্রোডাক্ট আকারে আসছে দেখা যায়। তাহলে এখানে সেপারেট করে না করে আমরা এমনি করতে পারি, আচ্ছা শুধু 5 প্রথম 5টাকে চিন্তা করি। 5টা কি দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস 5, এটা হলো, এটা দেখো a ইনটু ওমেগা ডিভাইডেড বাই স্কয়ার প্লাস ওমেগা প্লাস p ডিভাইডেড বাই স্কয়ার প্লাস p স্কয়ার, a ইনটু s ডিভাইডেড বাই স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইনটু s ডিভাইডেড বাই স্কয়ার প্লাস p স্কয়ার। এখানে মনে হয় s স্কয়ার আছে মনে হয়, হ্যাঁ স্কয়ার আছে। তাইলে আমরা এখন যদি বলি যে ওমেগা ডিভাইডেড বাই স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এটা কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলো তো? ওমেগা ডিভাইডেড বাই স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম? cos ওমেগা t। হ্যাঁ, কার sin ওমেগা t। sin ওমেগা t, ভেরি গুড। cos না, cos হলে s থাকলে cos হবে, তো sin ওমেগা t। Similarly, p divided by s square plus p square is a sin pt, sin pt ল্যাপ্লাস। হ্যাঁ, s divided by s square plus omega square is a cos omega t, s divided by s square plus p square is a cos pt, তাহলে এটা cos omega t থেকে আসছে, এটা cos pt থেকে আসছে, এটা আসছে sin omega t থেকে, sin pt থেকে আসছে। তাহলে আমরা যদি এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি উভয় পক্ষে, দেখো টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম উই গেট, এটা তো আইটি হয়ে গেল, এটা এত কনস্ট্যান্ট, এটা বাইরে রাখলাম। এখন এটা প্রোডাক্ট, এটা sin t, এটা sin ওমেগা t থেকে আসছে, sin p থেকে আসছে। তাহলে এখন sin ওমেগা ইনটু u ইনটু sin p ইনটু t মাইনাস c, এটা পরে হয়ে গেছে, যাক পিটা সামনে হইতো, p ইনটু t মাইনাস c, একটা u একটা t মাইনাস c হবে, একটা u হবে একটা t মাইনাস c। আবার এখানে দুইটাই cos, তো sin ওমেগা u cos p ইনটু ওমেগা t মাইনাস c, p ইনটু t মাইনাস c। আচ্ছা, এখন এটা কি করলাম, এটা কনভলিউশন থিওরেমের মাধ্যমে আমরা লিখলাম এটা। আচ্ছা, এইখানে মানটা বের করব না, একটু ওয়েট করো। তাহলে এটা দুইটাকে আবার কম্বাইন করে ফেলি, এই দুইটাকে কম্বাইন করে ফেললাম। কম্বাইন করে 0 a into 0 to t this function plus this function equal to 0, এখানে কম্বাইন করতে পারি, অসুবিধা নাই। তাহলে এটা ইনটু sin a sin b আর cos a cos b, sin a sin b cos a cos b আকার আছে, সবটা কম্বাইন করে ফেললাম। কম্বাইন করে এখানে দেখো কি আছে, cos a cos b plus sin a sin b, cos a cos b plus sin a sin b, cos a cos plus sin a sin b equal to cos a minus b, cos a cos b plus sin a sin b equal to cos a minus b। তাহলে আমরা এখানে এই দুটাকে মিল cos omega u minus b বলতে pt minus pu, তাহলে minus pt plus pu হয়ে যাবে। এটা a, এটা হচ্ছে b, তো a minus b, এটা হয়ে গেল cos a minus b, কারণ cos a cos b plus sin a sin b cos a minus b। এখন আমরা ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে u রেসপেক্ট করব। তাহলে এর কোএফিশিয়েন্ট কি আছে, এর কোএফিশিয়েন্ট ওমেগা প্লাস p আছে, ওমেগা প্লাস p আছে u এর কোএফিশিয়েন্ট, আর এটা হচ্ছে pt ইজ কনস্ট্যান্ট। এটা নিয়ে চিন্তা করব না, এটা একটা আরেকটা আমি স্টেপ লিখতে পারতাম যে ওমেগা প্লাস p ইনটু u মাইনাস pt, অর্থাৎ u এর কোএফিশিয়েন্ট আছে ওমেগা আর p, ওমেগা প্লাস p। তাহলে ইন্টিগ্রেট করলে u এর কোএফিশিয়েন্ট ওমেগা প্লাস p দা ভাগ করে দিব, ভাগ করে দিলে সাইন ফাংশন cos ফাংশন সাইন ফাংশন হলো প্লাস সাইন ফাংশন হবে 0 এবং t লিমিট। তখন আমি মান বসাই দিচ্ছি, যখন u t বসাই দেব
এখানে টি বসালাম, এখানে টি বসালাম, মাইনাস পিটি, এখানে মাইনাস পিটি প্লাস পিটি হলো প্লাস পিটি, মাইনাস পিটি ক্যান্সেল হয়ে যাবে, ওমেগা টি থেকে যাবে, এই ওমেগা টি হয়ে গেল ওমেগা টি। আবার যদি জিরো বসিয়ে দেই ইউ ইকুয়াল টু 0, এই পুরাটা 0 হয়ে গেল, এই পুরাটা 0 হয়ে গেল, মাইনাস পিটি সাইন মাইনাস পিটি সাইন মাইনাস পিটি। তো সাইন মাইনাস পিটি ফর্মুলা মাইনাস আছে, মাইনাস আছে প্লাস সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এইটা হয়ে গেল। তাহলে এইটাই হলো আমাদের রিকোয়ার্ড সলিউশন। একটা সলিউশন পাওয়া গেল, একটা কারেন্ট পাওয়া গেল, I1 এটা পাওয়া গেল, I1 এটা পাওয়া গেল। এখন আবার এটা থেকে 6 থেকে I2 আবার পাবো, 6 থেকে এটার সাথে মাল্টিপ্লাই করেছি, এটা মাল্টিপ্লাই করেছি, দুইটা মাল্টিপ্লাই করার পরে I6 থেকে দেখো কি পাচ্ছি, from 6 we get this, তো এটাকে আলাদা আলাদা করলাম, সেপারেট করলাম। তাহলে এটা কিন্তু সাইন ফাংশন, এটা হচ্ছে কস ফাংশন, এটা হচ্ছে কস ফাংশন, এটা হচ্ছে সাইন ফাংশন। এস থাকলে কস ফাংশন হবে, আর কনস্ট্যান্ট থাকলে সাইন ফাংশন হবে। এস থাকলে কস ফাংশন, উপরে এস থাকলে সাইন কস ফাংশন, আর উপরে কনস্ট্যান্ট থাকলে সাইন ফাংশন। এটা দেখা যাচ্ছে সাইন কস, কস সাইন। আচ্ছা আসা যাক, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে এখানে কি হলো, এটা সাইন ফাংশনের জন্য এটা সাইন ইউ কস টি মাইনাস ইউ, আবার কস ইউ সাইন টি মাইনাস ইউ দিলাম। এটাকে আবার কম্বাইন করি, কম্বাইন করে যদি কি ফর্মে চলে আসছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি আকার আছে। তো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল টু সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল টু সাইন এ মাইনাস বি। তো সাইন এ মাইনাস বি বসাই দিলাম, এন্ড ইউ মাইনাস ওমেগা টি মাইনাস প্লাস ওমেগা ইউ। এখন এটাকে যদি ইন্টিগ্রেট করে সাইন ফাংশন ইকুয়াল টু মাইনাস কস ফাংশন, এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, কস ফাংশন ডিভাইডেড বাই কোএফিশিয়েন্ট অফ ইউ, ইউ কোএফিশিয়েন্ট পি প্লাস ওমেগা, পি প্লাস ওমেগা। এখন আমি কি করব, লিমিট বসায় দিব, ইউ ইকুয়াল টু টি বসায় দিচ্ছি। প্রথম ইউ ইকুয়াল টু টি বসায় দিলে কি হয়, ওমেগা টি কাটা যায়, পি ইনটু টি থাকে, cos p ইনটু টি। আর যদি ইউ ইকুয়াল টু 0 বসায় দেই, তাহলে cos মাইনাস ওমেগা টি, তাহলে cos মাইনাস ওমেগা টি ইকুয়াল টু cos ওমেগা টি, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। এখানে মাইনাস আসবে না, মাইনাসটা বের হবে না, cosটা ইভেন ফাংশন, মাইনাস বের হবে, মাইনাস থেকে যাবে, তাহলে হয়ে গেল এটা এটা। সো দিস ইজ আওয়ার সেকেন্ড কারেন্ট, এই দুইটা কারেন্ট, এইভাবে আমরা কারেন্ট দুইটা বের করছি। therefore the required solution is, একটু সাজাই লিখছি, এটা তাহলে এইভাবে আমরা কি করব, সিমিলটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। সিমিলটেনিয়াস ডিফারেনশিয়াল সচরাচর ফার্স্ট অর্ডারেই দেয়, সেকেন্ড অর্ডার তেমন একটু দেয় না, ফার্স্ট অর্ডার দেয়। তো সিমিলটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন করে আমরা এখানে ডিফারেনশিয়েট করব। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা আমি টেকনিক বলতে পারি, যে ধরো প্রথম যে আমি I1 টা বের করলাম, এই যে I1 টা বের করলাম, দেখো I1 টা বের করে ফেললাম, I1 টা একটু পেয়ে গেছি, এটা I1 পেয়ে গেছি না, I1, তাহলে I2 টা এইভাবে বের না করলেও হয়। I1 যেটা পাইছি, I1 ইকুয়াল টু a ডিভাইডেড বাই ওমেগা প্লাস p ইনটু sin ওমেগা t মাইনাস sin pt, এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করলাম, sin ওমেগা t প্লাস sin pt, এই আকারে পাইছি it টাকে, সাম কনস্ট্যান্ট ইনটু sin ওমেগা t প্লাস sin pt, এই আকারে পাইছি it। এখন তুমি এক কাজ করতে, এটা I1 রে এইভাবে সলভ না করে অন্যভাবে করতে পারো। কিভাবে করতে পারো আমি দেখাই, যে I1 টা পেয়ে গেছি, এখন দেখো এই যে আমার যে আগের যে সলিউশন ইকুয়েশন আছে, গিভেন ইকুয়েশন, এই গিভেন ইকুয়েশনে I1 যেটা পাইছি, গিভেন ইকুয়েশনে I1 যেটা পাইছি, I1 কে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু t তে, তাহলে di1 বাই dt একটা পাবো, ডিফারেন্সিয়েট করলে ওইটা মাইনাস I2 ওমেগা ইনটু I2 ইকুয়াল টু a cos pt, তাহলে I1 যেটা পাইছি, I1 টাকে ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করবো, যেটা পেলাম ওইটা মাইনাস ওমেগা ইনটু I2 প্লাস
a into cos pt এখান থেকে i2 এর মানটা আমরা পেয়ে যাব তাহলে এখানেও t এর একটা ফাংশন হবে t এর ফাংশন ওই পাশে নিয়ে যাব নিয়ে গেল যে এই i2 এর মানটা পেয়ে যাব তাহলে i2 এর মানটা এখান থেকে পেয়ে যেতে পারি i এর মান i1 এর মানটা এখানে বসে i2 এর মানটা এখান থেকে পেয়ে যেতে পারি আমার আলাদা করে আর বজ্রগুণন করার দরকার নাই বজ্রগুণন দরকার নেই i1 যেটা পেয়েছি i1 টা ডিফারেন্সিয়েট করলাম ফার্স্ট টার্ম ডিফারেন্স যা আসবে তা এখানে বসাই দিলাম i2 আবার সবগুলো লেফট সাইড নিয়ে যায় i2 এর মানটা পেয়ে যাবে একই রেজাল্ট আসবে তোমরা এইভাবেও পেতে পারো এইভাবে পেতে পারো তো সিমultaneous ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি এখানে দুইটা ফাংশনের মান বের করতে দুইটা সলিউশন বের করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন দুইটা অথবা তিনটাও থাকতে পারে দুইটাই সচল থাকলে এখান থেকে দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বের করব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে একটা t হ্যাঁ i1 is a function of t i2 is also a function of t তো i1 কে in terms of t তে সলিউশনটা বের করব i2 কে in terms of t তে সলিউশনটা বের করব তো সিমultaneous ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মান দুইটা বা তিনটা থাকতে পারে সবগুলি all of these are functions of single independent variable that is i1 is a function of t i2 is also a function of t আর i3 দিয়েও তো আরেকটা ইকুয়েশন থাকতে পারতো তাহলে ওইটা হইতো ফাংশন t হইতো তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই মাত্র t আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দেন ওয়ান তাহলে এটা গেল আমরা কি করলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক ইউজ করে আমরা এটার মানটা বের করলাম তারপরে আচ্ছা এখন লাস্ট আরেকটা প্রবলেম আছে তাও আচ্ছা অ্যাপ্লিকেশনের প্রবলেম আচ্ছা বলো তো এখানে কারো কোনো প্রশ্ন আছে বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমি খুব দ্রুত বলতেছি বলো তো এই তিনটা প্রবলেম যে ডিসকাস করলাম চারটা বুঝতে কোনো অসুবিধা আছে আচ্ছা লাস্ট প্রবলেমটা আমরা দেখব লাস্ট প্রবলেমটা দেখো লাস্ট প্রবলেমটা এটা একটা অ্যাপ্লিকেশন প্রবলেম একটু চিন্তা করো হ্যাঁ এটাও একটা সিমultaneous ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রবলেম হ্যাঁ প্রবলেমটা করার আগে আমি বলতেছি ব্যাখ্যা করতেছি the coordinates xy except the coordinates of a particle moving along a plane curve at any time are given by dy by dt plus 2x equal to sin 2st dx by dt minus 2y equal to cos 2st if at t equal to 0 t equal to 0 x equal to 1 and y equal to 0 show that by Laplace transform by the Laplace transform that the particle moves along the curve 4x square plus 4xy plus 5y square equal to 4 এই কার্ভের along এ মুভ করে এই কার্ভের উপর দিয়ে মুভ করে এই কার্ভটা মনে করে একটা প্যারাবোলা অথবা হাইপারবোলা অথবা ইলিপস যাই হোক ইলিপস হাইপারবোলা প্যারাবোলা যে টু ডাইমেনশন যেহেতু হচ্ছে এটা স্ট্রেট লাইন হবেই না স্ট্রেট লাইন হবে ইলিপস হতে পারে প্যারাবোলা হতে পারে হাইপারবোলা হতে পারে ইলিপস প্যারাবোলা হাইপারবোলা যে কি হচ্ছে ওই কার্ভটা আচ্ছা আমি আবার বলি যেখানে যে পয়েন্টটা কোঅর্ডিনেটস একটা পয়েন্ট কোঅর্ডিনেটস xy একটা পয়েন্ট আছে একটা পার্টিকুলার কোন একটা পয়েন্ট কোন একটা টাইম টিতে তার কোঅর্ডিনেটস হলো xy এবং এই পয়েন্টটা কি করে এই পয়েন্টটা মুভ করে একটা কার্ভের বরাবর কার্ভের উপর দিয়ে মুভ করে এবং কার্ভটা হচ্ছে কত এই কার্ভটা তাহলে xy কি করবে xy যদি এই কার্ভটাকে এই ইকুয়েশন স্যাটিসফাই করে এই xy যেটা দিচ্ছে xy যদি এই ইকুয়েশন স্যাটিসফাই করে তখন বলতে পারবো আমরা কি এই পয়েন্টটা এটার উপর অবস্থান করতেছে আচ্ছা এখন মনে করো xy দিলাম না xy না দিয়ে আমি মনে করো uv দিলাম হ্যাঁ uv the coordinates in uv একটা মুভিং পয়েন্ট বা চলমান বিন্দু uv
ইউবি 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 যদি এটাকে স্যাটিসফাই করে, ইউবি যদি 4x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার ইকুয়াল টু 4 কে স্যাটিসফাই করে, তো বলবো না যে ইউবি এর উপর একটা বিন্দু, ইউবি এই এই কার্ভের উপর একটা বিন্দু, ইউবি কার্ভের একটা উপর বিন্দু ইউবি বিন্দুটা, বলবো না? তাহলে এখন আমাদের কাজ কি বলতেছে, আবার একটু পড়ো তোমরা, দেখো তো একটু বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, আমি আবার বলি যে এই যে কোঅর্ডিনেটস তো এক্স ওয়াই, স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্স ওয়াই তো একটা প্লেনের মধ্যে উপর একটা বিন্দু না, প্লেন কার্ভের উপর একটা প্লেনের উপর একটা বিন্দু এক্স ওয়াই বিন্দু। তো এখানে বলছে এক্স ওয়াই বিন্দুটা শুধু এক্স না, এক্সটা ইজ এ ফাংশন অফ টি, ওয়াই হচ্ছে একটা ফাংশন অফ টি। অর্থাৎ টি সময়ে এক্সটার একটা অবস্থান থাকবে, টি সময়ে ওয়াই এর একটা অবস্থান থাকবে, টি সময় এক্স এর একটা অবস্থান থাকবে, টি সময় ওয়াই এর একটা অবস্থান থাকবে। হ্যাঁ, এবং ইনিশিয়ালি বলছে যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 0। তো অর্থাৎ এই বিন্দুটা 10 পয়েন্ট থেকে স্টার্ট করতেছে, টি ইকুয়াল টু 0 যখন হয় এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে বিন্দুটা 10 অবস্থান থেকে স্টার্ট করতেছে, অর্থাৎ টি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 0, 10 বিন্দু থেকে বিন্দুটা স্টার্ট করতেছে। হ্যাঁ, তারপর বিন্দুটা স্টার্ট করে বিন্দুটা মুভ করে, ওই মুভ করে প্লেন কার্ভের উপর মুভ করে, প্লেন কার্ভের মুভ করে, এবং মুভমেন্টটাকে এই যে এক্স ওয়াই মুভমেন্টটা, এই কোঅর্ডিনেটস মুভমেন্টটাকে আমরা এই দুটি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারছি। যে dy by dt plus 2x equal to sin 2st, dx by dt minus 2y equal to sin cos 2st। অর্থাৎ এই xy এর মুভমেন্টটাকে এই দুটি ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রকাশ করলাম। হ্যাঁ, প্রকাশ করলাম। তাহলে এখন এইখানে দুটি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে যদি আমরা ডিফারেনশিয়াল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সলভ করে আমরা x এর একটা মান, y এর একটা মান পাবো না? x is a function of t, y is a function of t পাবো না? পাবো তো? x is a function of t, y is a function of t আমরা পাবো, তাই না? পাবো। তাহলে এই যে x y যে ভ্যালুটা, x y যে কোঅর্ডিনেটসটা, মুভিং পয়েন্টটা, তাহলে মুভিং পয়েন্টার সলিউশন কিন্তু এই দুটো থেকে পাবো। এই দুটো ইকুয়েশন সলভ করলে মুভিং পয়েন্টের সলিউশনটা পাবো, x এর মান y এর মান পাবো ইন টার্মস অফ t, পাবো। হ্যাঁ, এখন বলতেছে যে তুমি যে মুভিং পয়েন্টটা পাচ্ছ, এই মুভিং পয়েন্টটা এই কার্ভটার উপর অবস্থান করছে, এটা প্রমাণ করো। এই মুভিং পয়েন্টটা এই কার্ভের অবস্থান করে, কার্ভের উপর দিয়ে মুভ করে, কার্ভের বাইরে যাবে না। কার্ভটা যদি সরলরেখা হয় না, কার্ভটা যদি একটা ইলিপস হয়, এই ইলিপসের উপর দিয়ে থাকবে, ইলিপসের উপরে এটা মুভ করে। এটা প্যারাবোলা হলে প্যারাবোলার উপর মুভ করে, এটা যদি হাইপারবোলা হয় হাইপারবোলার উপর মুভ করে, হাইপারবোলার বাইরে যায় না। তাহলে কি ডেফিনেটলি আমরা কি হবে, এখান থেকে এক্স আর ওয়াই এর যে সলিউশন দুটো পাবো, এক্স ইজ এ ফাংশন অফ টি, ওয়াই ইজ এ ফাংশন অফ টি, যেটা পাবো এই দুটাকে এখানে বসায় দেখবো এটা স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কনফার্ম হলাম যে আমার মুভিং পয়েন্টটা এই কার্ভটার উপরই আছে, মুভিং পয়েন্টটা এই কার্ভটার উপরে আছে। অর্থাৎ আমাদের কাজ হবে কি, এই দুটো ইকুয়েশন সলভ করে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করব, বের করে এটার মধ্যে বসায় দেখবো এটাকে স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কনফার্ম হলাম যে আমাদের মুভিং পয়েন্টটা এই কার্ভটার উপরে অবস্থান করে, এই কার্ভের বাইরে যাচ্ছে না। কার্ভের ইকুয়েশন সলভ করা মানে কার্ভের উপর থাকে। এটাই বলছে যে the coordinates of a particle moving along a plane curve at a time t are given by this differential equations, এবং ইনিশিয়াল কন্ডিশন দেওয়া হয়েছে যে at t equal to 0, অর্থাৎ when t equal to 0, x equal to 1, y equal to 0, so that the particle moves along the curve, এই
কার্ভের মধ্যে কার্ভের মধ্যে কিন্তু এটা মুভ করে, কার্ভের বাইরে যায় না, কার্ভের বাইরে যাচ্ছে না। হ্যাঁ, এই কার্ভের লগে মুভ করতেছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা x এবং y এর মান বের করব, x এবং y এর সলিউশন বের করব, x ইজ এ ফাংশন অফ t, y ইজ এ ফাংশন অফ t আকারে বের করব। বের করার পর যা পাইলাম ওইটাকে এই ইকুয়েশনে বসায় দেব, সিদ্ধ হয় কিনা, স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে বলতে পারবো যে এই আমাদের যে প্রাপ্ত xy আসলে এই কার্ভের মধ্যে থাকে, প্রমাণিত হলো, এই কার্ভের মধ্যে থাকতেছে, প্রমাণ হলো। তাহলে আমি ডেসক্রাইব করলাম প্রবলেমটা। সলিউশনটা দেখো কি, সলিউশনটা কি আছে, এই যে সলিউশনটা dy by dt plus 2x sin 2st dx by dt plus 2x sin. Suppose Laplace of yt equal to y bar s, xt equal to x bar s. apply করলে এখানে কি পাবো, s into y bar s minus y0 plus 2x bar s, আর এখানে sin 2st হলো 2 divided by s plus 2 স্কয়ার, আর y0 equal to বললো কত, y0 equal to 0 বলছে, y0 equal to 0, অর্থাৎ yt equal to 0, y এর মান 0। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি কত, এটা পাচ্ছি এটা sy বার প্লাস 2x, আর এটা বন্ধু 0 হয়ে গেছে, তাহলে xy বার প্লাস 2x sy বার প্লাস 2x বার ইকুয়াল 2 ডিভাইডেড বাই s প্লাস x স্কয়ার, এটা পেলাম। এটা হলো প্রথম কত থেকে, প্রথমটা থেকে। দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েট করলে কি হবে, লাপ্লাস রূপ অ্যাপ্লাই করলে s ইনটু x বার s মাইনাস x0 মাইনাস 2 ইনটু y বার s প্লাস s ডিভাইডেড বাই s প্লাস 2 স্কয়ার, এটা সম্ভবত কস ফাংশন ছিল, কস ফাংশনে s ডিভাইডেড বাই s প্লাস 2 স্কয়ার। এখানে x0 ইকুয়াল টু 1, কিন্তু x0 ইকুয়াল টু 1 বলছে যে t ইকুয়াল টু 0, y ইকুয়াল টু y0 and x ইকুয়াল টু 1 বলছে। 1 বসাবো এখানে 1, এখানে 1 বসাবো, 1 বসালে 1টা আবার এই পাশে নিয়ে গেলাম, এই 1টা হয়ে গেল, এই পাশে চলে গেল। তাহলে sx বার মাইনাস 2y বার ইকুয়াল টু s স্কয়ার ডিভাইডেড বাই s প্লাস 4 মাইনাস 1, এই প্লাস 1, এই 1টা এখানে চলে গেল। তো আমরা এখানে কি করলাম, এই দুইটা ইকুয়েশন থেকে প্রথম 3 নম্বরকে 2 দিয়ে গুণ করলাম এবং 4 নম্বরকে s দিয়ে গুণ করলাম, আমরা সরল করলাম, সিম্পলিফাই করলে আমরা একটা y বার কেটে ফেলছি, x বারের মধ্যে রাখতেছি, x বারের মধ্যে রাখলে এটা হচ্ছে এই দুটো যোগ করলে s স্কয়ার প্লাস 4 হয়ে যায়, স্কয়ার প্লাস 4, উপরে s স্কয়ার প্লাস 4 নিচে s স্কয়ার প্লাস 4 কিন্তু 1 হয়ে যাবে, এটা 1 হবে, এই পুরোটা 1 প্লাস s হবে, 1 প্লাস s। তাহলে 1 প্লাস s, এখন এটা দিয়ে ভাগ করলে 1 বাই s স্কয়ার প্লাস 4 s বাই s স্কয়ার প্লাস 4। তাইলে দেখা যাচ্ছে যখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব, তাহলে xt ইকুয়াল টু হাফ ইনটু sin 2st আর cos 2st, হাফ ইনটু sin 2st cos 2st, এটা পেয়ে গেল। এটা এখন yt বের করার জন্য তোমার এটা দরকার নাই, তুমি ওই যে আগে যে বলছিলাম যে তুমি এটা থেকে পাইতে পারো যে xt টা পেয়ে গেছি, xt টা ডিফারেনশিয়েট করতে কি পাবো, dx by dt equal to, এখানে 2 চলে আসে, 2 আর হাফে কাটা গেল 1, এগুলো তো sin cos ফাংশন cos 2st আর minus 2 sin 2st। তাহলে dx by dt equal to cos 2st minus 2 sin t, dx by dt equal to cos 2st minus 2 sin 2st। তাহলে এখানে এই মানটা এখানে বসাই দেই, গিভেন ইকুয়েশন দুটোর একটাতে বসাই দেই, এই dx dt এখানে পাইছি, এখানে বসাই দিলাম, আর মাইনাস 2x বসালাম, cos 2 আছেই, তো y এর মানটা পেয়ে যাবো, এখান থেকে y এর মানটা পেয়ে যাবো, এটার মানটা বসাই দিলে। তো dx dt মানটা এখানে বসাই দিচ্ছি, দেখো তো dx dt মানটা বসাই দিচ্ছি, dx dt মানটা এখানে বসাই দিলে তাহলে এখানে 2y equal to dx dt minus cos 2st, dx dt মানটা এখান থেকে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখানে y এর মানটা পেয়ে যাবো, y এর মানটা হচ্ছে minus sin 2st, তাহলে x এর মান পাইলাম কত, half sin 2st plus cos 2st। তাহলে this is a y is a function of t, x is also a function of t। তাহলে এটা কিন্তু মুভিং পয়েন্টার কোঅর্ডিনেটস xy, হ্যাঁ, t এর মান ভিন্ন ভিন্ন হইলে এই যে তাদের অবস্থান ভিন্ন ভিন্ন চলে যাচ্ছে। হ্যাঁ, যখন t এর মান 0 ধরো, t এর মান 0 ধরলে এটা 0, আর t এর মান 0 ধরলে এটা হচ্ছে 1।
টি এর মান 0 বসাইলে এটা টি এর মান x ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, টি এর মান যদি 0 বসাও y ইকুয়াল টু 0। তো ইনিশিয়ালি 10 পয়েন্ট থেকে আর স্টার্ট করছে, তাও টি এর মান 30 ডিগ্রি, টি এর মান 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, যাই হোক টি এর মান বাড়তে থাকবে আর তারা বিভিন্ন লোকেশনে চলে যেতে থাকবে। টি এর মান 0 থেকে শুরু করছিল, টি এর মান 0 থেকে ইনিশিয়ালি শুরু করছিল, তারপর টি এর মান বাড়বে আর বিভিন্ন লোকেশন চলে যাবে, তাহলে এক্স ওয়াই মুভিং পয়েন্ট। আচ্ছা, এখন আমি আমাদের যে ইকুয়েশন দিয়েছে লেফট হ্যান্ড সাইডটা কত ছিল, 4x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার, এই লেফট হ্যান্ড সাইডটা ছিল এটা। লেফট হ্যান্ড সাইডে x এর মান যদি আমার এই প্রাপ্ত x মানটা বসাই দিলাম, y এর মানটা প্রাপ্ত y মানটা যেটা পাইছি y মানটা বসাই দিলাম, তাহলে 4x স্কয়ার প্লাস 4 ইনটু x ইনটু y প্লাস 5 ইনটু y স্কয়ার, 4x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার। এবার প্রাপ্ত মান যেটা পাইছি এটা বসাই দেওয়ার পরে সিম্পলিফাই করে সরল করার পরে কাটাকাটি যাওয়ার পরে ফাইনালি দেখা যাচ্ছে 4 ইনটু cos স্কয়ার 2st প্লাস s স্কয়ার 2st এটা 1 হয়ে গেছে, 4 হয়ে গেছে। তাহলে রাইট হ্যান্ড সাইড 4 হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছি 4x স্কয়ার প্লাস 4xy প্লাস 5y স্কয়ার ইকুয়াল টু 4, অর্থাৎ এই যে ইকুয়েশনটাকে এই যে কার্ভের যে ইকুয়েশনটা আছে, প্লেন কার্ভের ইকুয়েশনটা, এটা ইলিপস হোক, প্যারাবোলা হোক, হাইপারবোলা হোক, এই যে প্লেন কার্ভের যে কার্ভটা, প্লেনের যে কার্ভটা আছে, প্লেন কার্ভের ইকুয়েশনটাকে কি করে আমার প্রাপ্ত x এবং y এর মান দুইটা মানকে স্যাটিসফাই করে। তো স্যাটিসফাই করলে যে স্যাটিসফাই করছে, বসাই দিলাম। তাহলে আমরা এখন কনক্লুশন আসতে পারি যে এই যে মুভিং পয়েন্টটা চলার পথ কোনটা, মুভিং পয়েন্টে চলার পথটা কোথায়, হ্যাঁ মুভিং পয়েন্টে চলার পথটা কোথায়, যে মুভিং পয়েন্টটা চলার পথ কোনটা, যে মুভিং পয়েন্টের কোঅর্ডিনেটস আমরা বের করছি ইন টার্মস অফ টি তে, টি এর মান 0 দিয়া টি কে 0 দিয়ে ইনিশিয়াল করছি, তারপর টি এর x এবং y এর কে পাইছি x y দোজ আর দ্য ফাংশনস অফ টি, এবং টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন x ভিন্ন ভিন্ন y পাওয়া যাচ্ছে, টি এর ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন অবস্থান পাওয়া যাচ্ছে, কোঅর্ডিনেটসটা প্লেনের উপর ভিন্ন ভিন্ন অবস্থানে থাকতেছে টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য। এবং দেখা যাচ্ছে এই যে মুভিং পয়েন্টটা কইতে থাকছে এই কার্ভটার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, এই কার্ভটার ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে বলতে পারি না যে দি মুভিং পয়েন্ট লাইজ অন দিস কার্ভ, the point lies on this curve or the point moves along this curve, তাহলে আমরা প্রমাণ হয়ে গেল। This is the location of the point xy, যে xy আমরা বের করলাম, x is a function of t, y is a function of t। হ্যাঁ, বুঝতে পারছো এখন? জি স্যার। হ্যাঁ, এটা অঙ্কটা কিন্তু আছে বইতে, ওই এক্সারসাইজে আছে, তোমরা একটু চিন্তা করো, আশা করি বুঝতে পারবো, অসুবিধা হবে না। তাহলে আমরা মুভিং পয়েন্টার, এই যে মুভিং পয়েন্টার লোকাসটা, এটা আর কি, যে মুভিং পয়েন্টার এই কার্ভটার উপরে অবস্থান করছে, কারণ এই কার্ভটার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো। মুভিং পয়েন্টটা পাইছি কোথা থেকে, এখান থেকে, এটা সলভ করে মুভিং পয়েন্ট x আর y পাইছি ইন টার্মস অফ t। এইটাই আমাদের প্রমাণ করা হলো। তো আপাতত ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং তোমাদের এই কোর্সের আমি এখানে সমাপ্তি করতে যাচ্ছি আর কি। যেটুকু পড়াইছি মোটামুটি না, যথেষ্ট পড়ানো হয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা একটু ভালো করে রিভিশন দিবে এবং আবার you will go through the whole courses that was learned, that was discussed by this time. তো তোমরা, আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর পড়াবো না, আর সলিড জিওমেট্রি যা ছিল তাই পড়ালাম, তাই ওটুকুর মধ্যে পড়বা। আশা করি অসুবিধা হবে না তোমাদের। ভালো করে যদি পড়াশোনা করো এবং আমার ক্লাস লেকচারগুলি, ক্লাস ম্যাটেরিয়ালগুলি একটু স্টাডি করো এবং নিজের একটু কনসেপশনটা ভালো থাকে, তো যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবো আমি আশা করি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি আর কি। স্যার, পরে আমি ক্লাস টেস্ট নেব। হ্যাঁ বলো স্যার। আপনি সে ল্যাপ্লাসের যেগুলো করাইছেন স্যার, আর মানে স্যার সে বুঝাইছেন আর বইয়ের কিছু ছিল স্যার, হ্যাঁ মানে এগুলোই করবো, আর এক্সট্রা তো স্যার কিছু দরকার নেই না স্যার আপনার এগুলোই?
আমার এগুলো করো, ভালো করে দেখা যাক, তাহলে আশা করা যায় অসুবিধা হবে না। আর এক্সট্রা যদি পারো করো, অসুবিধা নেই, কিছু জানো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, এই দুইটা প্রবলেম একটু লিখে রাখো, দুইটা ফাংশন, দুইটা ফাংশনের নাম লিখে রাখো। পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন আছে না, পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন। আরেকটা ফাংশন হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট মানে একক আর কি, একক, ইউনিট স্টেপ ফাংশন। এই দুইটা ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্মটা তোমরা একটু নিজেরা করবা। এটা সমস আউট সিরিজের বইও আছে, গ্রেওয়ালের বই আছে, সব জায়গাতে আছে। তাহলে পিরিয়ডিক ফাংশনটা আমি দেখাই দিতে পারি নাই, পিরিয়ডিক ফাংশনটা তোমরা নিজেরা করবা। পিরিয়ডিক ফাংশন আরেকবার বলবেন? হ্যাঁ, আবার বলতেছি, পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন যেমন সাইন ফাংশন, কস ফাংশন, এগুলো পিরিয়ডিক ফাংশন না, পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন 2 নাম্বার হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। 1 নাম্বার হচ্ছে পিরিয়ডিক ফাংশন, 2 নাম্বার হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। এই দুইটা ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম, এই লাপ্লাস ট্রান্সফর্ম এবং তার প্রাসঙ্গিক কিছু প্রবলেম তোমরা সমস আউটলাইন সিরিজ বা স্পাইজেলের বইও পাইবা, গ্রেওয়ালের বইও পাইবা, যে কোনো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বইতে পাইবা। তাহলে এগুলো তোমরা একটু দেখে নিবা, ওই সব এক্সাম্পল গুলো একটু করে নিবা, পিরিয়ডিক ফাংশন এবং ইউনিট স্টেপ ফাংশন। তাহলে আমি এখানেই শেষ করতে যাচ্ছি লেকচার আপাতত। এর মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। তারপর আমি ক্লাস টেস্টের শিডিউল জানাবো আর কি, ক্লাস টেস্ট কিসের উপর নিব, কখন নিব, এটা আমি শিডিউল আমি তোমাদেরকে জানাই দিব এর মধ্যে। তো আর আগের ক্লাস টেস্টের স্যার মার্কসটা হ্যাঁ একবার কাটবো, খাতা জানাবো দিব। তাহলে ক্লাস টেস্ট আগামী সপ্তাহে হবে আর কি, আমি টাইমটা এবং ইয়েটা বিষয়টা জানাবো। হ্যাঁ বলো স্যার, যদি কোনো এর ভিতরে কোনো প্রবলেম হয় লাপ্লাস, তো আপনাকে কি স্যার মেল করা যাবে? মানে যদি কোনো প্রবলেম ফেস করি আর কি। হ্যাঁ করা যাবে, অসুবিধা নেই, অথবা মোবাইলেও করতে পারবো। স্যার মেল করব? অথবা মেইলও অসুবিধা নেই, মেইল করলে তো আবার সবাই মেইল করলে আচ্ছা যোগাযোগ করে, অসুবিধা নাই, বলো আমাকে, বলো কোন প্রবলেমটা কোথায়, কখন, কোথায় কি হয়েছে, অসুবিধা নাই। তাহলে এইটুকুই আমার পক্ষ থেকে। ধন্যবাদ। বাকি তোমরা স্টাডি করবা, আশা করি কোনো অসুবিধা হবে না, সাকসেসফুলি সবাই তোমরা এটা ওভারকাম করতে পারবে এই আশা রাখতেছি। তো আমি পরবর্তীতে ক্লাস টেস্টের শিডিউল জানাবো আর কি, সিলেবাস এবং শিডিউলটা পরে জানাই দিব, এবং ক্লাস টেস্ট নেবো আর কি। তো লেকচার এখানেই শেষ, লেকচার আর হবে না, এখন তোমরা নিজের একটু স্টাডি করো নিজেদের মধ্যে। তাহলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি, এবং সবার জন্য দোয়া করি আল্লাহ যাতে আমাদের এই করোনা বা প্যান্ডেমিক সিচুয়েশনটা অতি তাড়াতাড়ি দ্রুত সেরে যায়, এবং তোমাদের সাথে আমাদের জন্য ফিজিক্যাল দেখা হয়, আমরা একই ক্যাম্পাসে আবার নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারি, সেই প্রত্যাশাই, সে আশা নিয়ে আসি আর কি। সবাই খুব সেফে থাকবা, সাবধান থাকবা এবং কেয়ারফুল থাকবা। তো আমার, হ্যাঁ বলো স্যার, হার্বিসাইড ফর্মুলাটা কি বা হার্বিসাইড থিওরাম, এই জিনিসটা দেখলাম স্যার প্রিভিয়াস ইয়ারে অনেকবার বলেই দিছে কোশ্চেনে, এটা কি স্যার করা লাগবে? হার্বিসাইড থিওরাম না, হেভিসাইড এক্সপানশন ফর্মুলা আর কি, এটা আগে পড়াইছে না? আচ্ছা, হেভিসাইড ফর্মুলা, হেভিসাইড এক্সপানশন ফর্মুলা আমি পড়াই নাই অবশ্য, অসুবিধা নাই, না পড়লে অসুবিধা হবে না আশা করি। আচ্ছা, হেভিসাইড এক্সপানশন ফর্মুলা যেহেতু যারা 4 ক্রেডিটে না 3 ক্রেডিটে পুরোটা যাদের আছে, অর্থাৎ পুরা সেকশন, অর্থাৎ একটা সেকশন পুরোটাই যাদের জন্য আছে, যেমন ধরো ইলেকট্রিক্যাল না সিএসসি এবং মেকানিক্যাল এবং এমআই, পুরা মানে তোমার ইয়াটাই, ওই পুরা সেকশন বিটাই কিন্তু, বা সেকশন এটাই পুরোটাই লাপ্লাস ট্রান্সফর্মের জন্য। তখন ওইখানে হেভিসাইড এক্সপানশন ফর্মুলা আমি পড়াই আর কি। তো এখানে যেহেতু মাত্র 50% অফ
দা সেকশন, একটা সেকশন 50%, এটা সুতরাং এটা আর পড়াইলাম না, অসুবিধা নাই। তোমরা এমনি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপর তোমার ইয়াটা যে আছে ওই যে ইমপ্রপার ইন্টিগ্রাল গুলি, ইমপ্রপার ইন্টিগ্রাল একটু ভালো করে দেখবা, ইন্টিগ্রেশনের যে ইমপ্রপার ইন্টিগ্রাল গুলি বের করা, অ্যাপ্লাইং দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিক, যেগুলো আমি পড়াইছি আর কি, এগুলো একটু ভালো করে ইয়ে করো। আর পিরিয়ডিক ফাংশন এবং ইউনিট স্টেপ ফাংশন এগুলি ওই ইয়ার বইয়ে আছে, গ্রেওয়ালের বইয়ে আছে, ওয়ার্কআউট এক্সাম্পল আছে, উদাহরণ আছে, সুন্দরভাবে এগুলি একটু দেখো। আশা করি অসুবিধা হবে না, হেভিসাইড এক্সপ্রেশন না পড়লে অসুবিধা হবে না। কারণ গ্রেওয়ালের বইয়ে হেভিসাইড এক্সপ্রেশন নাই, ইয়াতে আছে, এটা আছে স্পাইজেলের বইয়ে। তো আমি পড়াই না, যেহেতু তোমাদের 50% কোর্স, একটা সেকশন 50%, যার জন্য এটা পড়ে নাই। তোমরা অসুবিধা হবে না, যেটুকু পড়াইছি, যেটুকু বলতেছি ওইগুলির উপর ভালো করে স্টাডি করো, আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো সবাই ভালো থাকো এবং সেফে থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।